বহুরূপী সুবোধ ঘোষের লেখা। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে। উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। না, কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়স ও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা সন্ন্যাসী হরিদা বলছে, সন্ন্যাসী কি এখনো আছেন, না চলে গিয়েছেন? হরিদা বলছে, সন্ন্যাসী কি এখনো আছেন? উত্তরে বললেন যে না, তিনি চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ে ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু, এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, সেখানে হচ্ছে যে একটা নাটকীয়তা কিন্তু এখন রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের এই হরিদা একবার বলছে এবং আর একজন তার সঙ্গে সঙ্গেও উত্তর দিচ্ছে, বা একজন প্রশ্নকর্তা রয়েছে, একজন উত্তরকর্তা রয়েছে। এবং এটা আমরা কথোপকথনের ক্ষেত্রে দেখতে পাই। কথোপকথন বা নাটকীয় ভঙ্গি কিন্তু এখানে রয়েছে, যেটা আহ, এই গদ্যের ক্ষেত্রে কোথাও কোথাও নাটকীয় ভঙ্গিতে, নাটকীয় আঙ্গিকে গল্পটিকে উপস্থাপন করা হয়েছে এই জায়গাটা। এরপর হচ্ছে, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ে ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমি কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তা উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি আছে। এই জায়গাটা প্রশ্ন আসতে পারে যে একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, এই লাইনটা ধরে প্রশ্ন আসতে পারে যে হরিদার একঘেয়ে অভাবটাকে সহ্য করার কারণ কি, বা কেন পারেন। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে, তার মানে আমাদের এখানে বহুরূপী হচ্ছে হরিদা।
যে কি করে বহুরূপী সাজেন। এটা হচ্ছে একটা বহুরূপী হচ্ছে একটা লোক সংস্কৃতির একটা অঙ্গ। এবং বহুরূপীর মতো এই ধরনের যে বাংলা প্রাচীন যে লোক রূপগুলো রয়েছে, বা এখানে বলা যেতে পারে যে প্রাচীন সমাজের একটা উম, প্রাচীন সমাজের শিল্পরূপের একটা নিদর্শন। এটাও কিন্তু আমরা এই বহুরূপী সাজা বা বহুরূপী যে ঐতিহ্য, সেটাকে টিকিয়ে রাখা কিন্তু একটা আমাদের লোক সংস্কৃতির অঙ্গ। যেখানে বলা হচ্ছে যে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তারই উম, তাতেই তার ভাতের হাঁড়ি আহ, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মানে এখানে বোঝা যাচ্ছে যে তিনি বহুরূপী সেজে যা ইনকাম করে তাতে তার সংসার সচ্ছলভাবে চলে যায়। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারেন না, যারা চিনতে পারে এক দু আনা বকশিশ দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপর বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠ চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, এখান থেকে আসতে পারে শর্ট প্রশ্ন, এমসিকিউ আসতে পারে, যেটা হচ্ছে যে বাসের ড্রাইভারের নাম কি। এটা কাশীনাথ। এটা আমাদের মনে রাখতে হবে। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে সরে যাও। বা এটাও বলতে পারে যে এইবার সরে পড়ো কথাটি কে বলেছে, তাহলে বলতে হবে কাশীনাথ। আহ হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, আবার কেউ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। এই লাইনটা কিন্তু একটা ইম্পর্টেন্স। এই পাগল সাজাটা খুব চমৎকার পাগল সাজা বলতে লেখক এখানে কি বলতে চেয়েছেন, ঠিক আছে, এবং তার শিল্পসত্তার কোন দিকটি প্রকাশিত হয়েছে, এটাও কিন্তু আমরা দেখতে পারি। তারপর হচ্ছে যে হুম ওই তো টেবিলে ছিল মিঠুনদার ওষুধ। হ্যাঁ, খেয়েছি তো। আমার টেবিল রেখেছিলাম। হুম হুম, হুম। তারপর হচ্ছে অর্থাৎ যেটা বলতে চাইছিলাম যে সত্যি খুব চমৎকার সাজতে পেরেছে লোকটা। এই চমৎকার পাগল সাজটার মধ্যে দিয়ে লেখক তার কোন সত্তাটারই কথা বলেছেন, এখানেও কিন্তু একটা শিল্পী সত্তা প্রকাশ পাচ্ছে লেখকের। আচ্ছা, এরপর হরিদা জীবন এরকম বহু রূপের খেলা দেখেই এরকম চলে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের জীবনে কিন্তু এই হরিদার মতো অনেকভাবে আমরা কিন্তু খেলা দেখাই। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাজি নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে এবং হেসে ফেলে
দিয়ে বলে যে হরির কাণ্ড। এটা ইম্পর্টেন্স, যে হরির কাণ্ড, হরির কাণ্ডটি কি 2 নম্বর হিসেবে আসতে পারে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন একটু বেশ হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুলসাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আরো একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুলসাজির ওপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, এরকম কিন্তু বিভিন্ন রকম ভাবে সে উম সাজ করে। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। উম এখানে এই প্রশ্নটা আসতে পারে যে নকল পুলিশ হরিদার, উম সেই নকল পুলিশ হরিদা কেন হরিদা নকল পুলিশ হয়েছিল, এটা আসতে পারে। 2 নম্বর হিসেবে আসতে পারে, 1 নম্বর হিসেবেও আসতে পারে। আচ্ছা, পরের দিন অবশ্য স্কুলে মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাইও একটু রাগ করেননি, আহ, বরং একটু তারিফ করেই বললেন, বাহ, সত্যি চমৎকার পুলিশ সেজেছিলে হরি। এখান থেকে শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রশ্ন প্রচুর তৈরি করা যায় এখান থেকে। যেমন, কত আনা ঘুষ দিয়েছিলেন? 8 আনা। উম খুব চমৎকার পুলিশ সেজেছিলে হরি। আহ এই লাইনটা থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আচ্ছা, আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে একটা নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যা নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা আজ সন্ধ্যায় হরিদা বলছে, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। এখানেও কিন্তু আবার নাটকীয় আঙ্গিক এ কিন্তু রচনাটি লেখা লেখা হয়েছে। নাটকীয় আঙ্গিক মানেই যে সেটা কিন্তু একটা, তার মধ্যে থাকবে কি, যে কাহিনীটির মধ্যেও কিন্তু নাটকীয়তা লেখক তৈরি করতে চেষ্টা করেছেন। আচ্ছা, হঠাৎ জগদীশবাবু বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, মোটা মতো কিছু আদায় করে নেবো, বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরিয়ে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। এবার বাইদিসি যে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু এই ওতেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহের বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাদের 7 দিনের পেট চলার মতো রোজগার হয় না। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে কতদিনের পেট চালাবার কথা বলেছেন হরিদা। হরিদা তার জীবন জীবিকা অর্জনের জন্য আহ, পরবর্তী কতদিনের জীবিকা তিনি সঞ্চয় করে রাখতে চান, বা কতদিনের জীবিকার কথা তিনি ভাবেন, এটাও কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে 7 দিন। হরিদা বলেন, না, হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়।
এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার, একবারে যা ঝেলে নেবো তাতেই আমার সারা বছর চলে যাবে। খুব ইম্পর্টেন্ট। এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার, বক্তব্যটি ব্যাখ্যা করো, আসতে পারে। আচ্ছা, এবার একেবারেই যা ঝেলে নেবো তাতে আমার সারা বছর চলে যাবে, কিন্তু সে কিরকম সম্ভব, সে কি করে সম্ভব? জগদীশ বাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ, বেশ কৃপণ মানুষ, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগীর শাস্ত্রে দেখে আর কত খুশি হবেন জগদীশ বাবু। আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনা বেশি তো নয়। হরিদা বলেন, এটা আসতে পারে শর্ট প্রশ্ন, যে কত আনা বেশি হরিদার দেওয়ার ক্ষমতা নেই, জগদীশবাবু দেওয়ার ক্ষমতা নেই বলে মনে করেন অন্য লোকেরা, বা অন্য অন্য মানুষরা তার হরিদাস সম্পর্কে ধারণাটা কি, জগদীশবাবু সম্পর্কে ধারণা কি, সেটাও কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে যে জগদীশবাবু হচ্ছেন একজন, বা জগদীশবাবু চরিত্র যদি আসে, তাহলে কিন্তু জগদীশবাবুর চরিত্র বর্ণনার ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্স, যেটা অনুচ্ছেদ রয়েছে, যেটা এই এই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যে প্রথমত হচ্ছে জগদীশবাবু ধনী মানুষ, দ্বিতীয়ত হচ্ছে ধনী হলেও বেশ কৃপণ, তৃতীয়ত হচ্ছে তিনি আহ উম সন্ন্যাসী, যোগী এবং সাধক মানুষদেরকে বেশি পছন্দ করেন। তৃতীয়ত তিনি এইসব মানুষ গেলে তাদেরকে বকশিস দেন, এবং আহ, তিনি এই এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে। হরিদা বললেন, তোমরা যদি দেখতে চাও তো আজ ঠিক সন্ধ্যেতে জগদীশবাবু বাড়িতে থেকো। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন, যে জগদীশ বাড়িতে কোন সময় থাকতে বলেছিলেন? হরিদা জগদীশবাবুর বাড়িতে কোন সময় থাকতে বলেছিলেন? সন্ধ্যাতে, সকালে, আহ দুপুরে, না বিকেলে? এটাও কিন্তু চারটের মধ্যে একটা অপশন, সেটা হবে সন্ধ্যাতে। আমরা বললাম থাকবো আমাদের স্পোর্টে চাঁদা নেবার জন্য, আজ ঠিক সন্ধ্যেতেই জগদীশবাবু কাছে যাব। 2, এখানে একটু বলিনি, এখানে এই গদ্যের আঙ্গিক, আহ, এটা আমাদের কাছে নতুন মনে হতে পারে যে গদ্যের মধ্যে আবার 1 আর 2 কি, আহ, বা গল্পের মধ্যে 1 আর 2 কি। আসলে সুবোধ ঘোষ এই গল্পটির মধ্যে 1, 2, 3, 4 এরকম করে কিন্তু আহ আমাদের কি করেছেন, আমাদের কিন্তু এই ভাগগুলো করেছেন, যে 1, 2, 3, 4, এবং এই 1, 2, 3, 4 ভাগ করার ফলে আমাদের কিন্তু এই অনুচ্ছেদগুলোকে একটার সঙ্গে আর একটা পার্থক্য করেছে, এবং এই অনুচ্ছেদগুলো কিন্তু গল্পের মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসে। পরের অংশটা চলে যাই। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এতটা স্নিগ্ধ এবং শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুরে করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের গাছের সব পাতা ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবু বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা গাছ, মস্ত একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারে বসে আছেন জগদীশবাবু, সাদা মাথা আর সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমাদের আমরা আমাদের স্পটের চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু, বারান্দার সিঁড়ি দিকে তাকিয়ে জগদীশবাবু দুই চোখ বিস্মিত অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি, কারণ সত্যি বিশ্বাস করতে পারছি না যে সিঁড়ির কাছে যে এসে দাঁড়িয়েছে সে সত্যি কি হরিদা, না ওই চেহারা, সে কি সত্যি হরিদা? ওই চেহারা কি সত্যি কোনো বহুরূপী হতে পারে? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডল নেই, চিমটে নেই, মৃগচর্মের আসন ও সঙ্গে নেই, গৌরিক সাহায্য সঙ্গে নেই। কমণ্ডল হচ্ছে একটা ওই ব্রাহ্মণদের আহ, কিছু ফুল, তারপর গঙ্গা জল বয়ে যাওয়ার মতো একটা ছোট্ট পাত্র, যেটা হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, যেটা অনেকটা আমাদের আহ, যেটাকে বলা হয় ওই আহ, আহ, কমণ্ডলী, কমণ্ডলী। হুম, যেটা হচ্ছে যে কমণ্ডল, কমণ্ডলু, এবং সেটা হচ্ছে যে এইরকম, যেখানে ফুল, বেলপাতা এবং গঙ্গা জল, হ্যাঁ, এবং আরো বিভিন্ন রকম দিয়ে কিন্তু ওই কমণ্ডলের ভিতরে থাকে, এবং ওখান থেকে কিন্তু পুরোহিত মশাই তার প্রয়োজনীয় জল বা তার প্রয়োজনীয় গঙ্গা জল তার পুজোর কাজে ব্যবহার করেন। আচ্ছা, মৃগ মানে হরিণের চামড়া। হুম,
গৈরিক সাজ মানে সাধু বাবাদের যে সাজটা থাকে সেটা গৈরিক সাজ বলা হয়। এরপর হচ্ছে যে আদুর গা, আদুর মানে খালি গা, তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট একটা বাহারে সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা সাদা ধুলো, চুলো ধুলো মাখা পা, একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা।